হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। ভিডিওর শুরুতেই 2024 সালে তোমরা যারা মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হবে, তোমাদের জন্য রইল আমার হৃদয়ের অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা এর আগের ভিডিওতে 2024 সাল থেকে উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে যে নতুন পরীক্ষা ব্যবস্থা চালু হয়েছে, অর্থাৎ সেমিস্টার সিস্টেম চালু হয়েছে সে সম্পর্কে এবং তোমাদের বাংলা সিলেবাসের বিস্তৃত দিকগুলিকে নিয়ে আলোচনা করেছি। একই সঙ্গে সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমাদের আর্টস, কমার্স এবং সায়েন্স শাখার সমস্ত সাবজেক্টগুলির সিলেবাস পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইট থেকে লিংক নিয়ে দিয়ে দিয়েছি। তোমরা সেই লিঙ্কগুলিতে ক্লিক করে সরাসরি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইট থেকে সিলেবাসগুলি ডাউনলোড করে নিতে পারো। এখনও তোমরা যারা সেই ভিডিওটি দেখে পারোনি, তোমাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিও লিঙ্কটি দিয়ে দিলাম। তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নিও এবং তোমাদের প্রয়োজনীয় সিলেবাস সেখান থেকে ডাউনলোড করে নিও। আজ থেকে আমরা তোমাদের একাদশ শ্রেণীর সেমিস্টার 1-এর যে নতুন সিলেবাস, সেই সিলেবাস ধরে প্রত্যেকটি বিষয়ের প্রতিটি লাইন ধরে ধরে ব্যাখ্যা বিশ্লেষণ আলোচনা করব এবং তারপরে আমরা যা যা এমসিকিউ হয় তার উত্তর সহ তোমাদেরকে দিয়ে দেবো। এই প্রসঙ্গে বলে রাখি, এই যে সেমিস্টার সিস্টেম চালু হয়েছে তাতে একাদশ শ্রেণীতে দুটি সেমিস্টারে পরীক্ষা হবে। প্রথম সেমিস্টারে তোমাদের যে পরীক্ষা হবে সেখানে শুধুমাত্র এমসিকিউ প্রশ্ন থাকবে। সেই জন্য আমি তোমাদের সিলেবাস ধরে প্রতিটি বিষয়ের প্রত্যেকটি লাইনের ব্যাখ্যা বিশ্লেষণ করে আলোচনা করে দেব। তারপরে সব শেষে আমরা সেখান থেকে যা যা এমসিকিউ হতে পারে সমস্তগুলি উত্তরসহ তোমাদেরকে দিয়ে দেবো। এই প্রসঙ্গে তোমাদের একটা কথা বলি, এই যে উচ্চ মাধ্যমিক স্তরে নতুন পরীক্ষা ব্যবস্থা চালু হয়েছে, নতুন সিলেবাস তৈরি হয়েছে, এইগুলিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জনে বিভিন্ন রকমের মতামত শেয়ার করছেন। তোমাদের কাছে এবং তোমাদের গার্জিয়ান বা অভিভাবকদের কাছে এই বিষয়ে আমার বিনম্র নিবেদন যে আপনারা সকলে একটু সতর্ক হয়ে এই বিষয়গুলিকে ব্যবহার করবেন, কারণ এই পরীক্ষা পদ্ধতি এবং সিলেবাস সম্পূর্ণভাবে নতুন। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নিজেও এখনও সঠিকভাবে এর সমস্ত রূপরেখা তৈরি করতে পারেননি। ধীরে ধীরে এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে বিভিন্ন ওয়ার্কশপ হচ্ছে। সেখান থেকে যে বিষয়গুলি উঠে আসবে সেগুলির ভিত্তিতেই চূড়ান্ত যে ব্যবস্থা সেটি চালু হবে এবং প্রত্যেকটি স্কুলে সেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়াও হবে। কিন্তু তার আগেই দেখছি অনেকে সমস্ত ব্যবস্থা সম্পর্কে, সমস্ত সিলেবাস সম্পর্কে নানান রকমের তথ্য শেয়ার করছেন। যদি তোমরা এই বিষয়গুলি সম্পর্কে সতর্ক না থাকো তাহলে কিন্তু অনেক সময় ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে, কারণ পড়াশোনার এই বিষয়টি খুব তাড়াহুড়ো করে সবার আগে জেনে নেওয়া বা প্রকাশ করার থেকেও সঠিক জিনিসটাকে জানা সবথেকে জরুরি। আরেকটি বিষয় হলো, সোশ্যাল মিডিয়ায় এই ধরনের আলোচনা শুনতে গিয়ে মাঝে মাঝে দেখা যায় যে কিছুটা আলোচনা করার পরে তারা বলছেন যে আমাদের এই বিশেষ বই কিনলে সেখান থেকেই তোমাদের সমস্ত কিছু তৈরি করে নিতে পারবে, কিংবা হয়তো বলা হচ্ছে যে তোমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও, সেখানে জয়েন করে এই টাকার বিনিময়ে তোমরা যে নোটস এবং সাজেশান পাবে সেগুলি থেকে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে। এই প্রসঙ্গে বলে রাখি যে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যারা অধিকর্তা রয়েছেন এবং সেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সঙ্গে যে সমস্ত অধ্যাপক অধ্যাপিকা বা শিক্ষক শিক্ষিকারা যুক্ত রয়েছেন তাদের বুদ্ধি এবং মেধা কিন্তু অনেকখানি বেশি, সেই জন্যেই তারা ওই জায়গায় পৌঁছতে পেরেছেন। সুতরাং তাদের ভাবনা ও মেধা অতিক্রম করে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত বিষয়গুলি থেকেই 100% কমন পেয়ে যাবে, এই ধরনের চিন্তাভাবনা হয়তো সঠিক নয়। এই বিষয়টি একটু বিবেচনা করবে। আর শেষ যে বিষয়টি তা হলো, এই উচ্চ মাধ্যমিক স্তরের উপর ভিত্তি করেই কিন্তু তোমার ভবিষ্যৎ জীবনটি গড়ে উঠবে। সুতরাং তোমার ভবিষ্যৎ জীবনের ভিত্তি তৈরি করবে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেই পরীক্ষা দেওয়ার প্রস্তুতির জন্য যে উপাদান সেগুলি তুমি কতখানি নির্ভরযোগ্য এবং যথাযথ জায়গা থেকে সংগ্রহ করছো সেই বিষয়টা কিন্তু একটু ভেবে নিয়ে তোমরা তৈরি করবে। এই কথার পরিপ্রেক্ষিতে ছোট্ট একটি কৈফিয়ত আমার তরফ থেকেও দিতে হয়। সেই বিষয়টি হলো, তোমাদের মনে স্বভাবতই প্রশ্ন জাগতে পারে যে আপনার চ্যানেলটিও তো ওরকমই একটি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম, এখান থেকে আমরা যে বিষয়গুলিকে পাবো সেগুলির নির্ভরযোগ্যতা এবং সেগুলির গ্রহণযোগ্যতা কতখানি রয়েছে। এই প্রশ্নের উত্তরে বলি, আমি নিজে এক প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে উঠে এসেছি এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে
উচ্চতর বিদ্যা অর্জনের সমস্ত পরীক্ষাগুলিতে ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করেছি। কলেজ সার্ভিস কমিশনের যে জাতীয় এবং রাজ্য স্তরের পরীক্ষাগুলি হয় সেখানেও সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছি এবং গবেষণা করে বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রিও অর্জন করেছি এবং আজকে এই সহকারী অধ্যাপকের পদে উপনীত হয়েছি। সুতরাং যে সমস্ত শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকারা আজকে তোমাদের পড়াচ্ছেন তারা কিন্তু এই সমস্ত কলেজগুলি থেকেই পাশ করে তোমাদের স্কুলে শিক্ষক হয়ে গিয়েছেন। সেই যোগ্যতার জায়গা থেকেই আমি তোমাদেরকে বলছি যে বছরের শুরু থেকে বা এই যে এখন থেকেই যদি তোমরা সিলেবাসের প্রত্যেকটি অংশ ধরে ধরে আমি যেভাবে তোমাদেরকে সম্পূর্ণ আলোচনাটা করে দেব এবং সেখান থেকে যে সমস্ত এমসিকিউ প্রশ্ন হয় এবং সেমিস্টার 2-এ যে সমস্ত শর্ট কোশ্চেন হবে বা লং কোশ্চেন হবে তার সমস্ত উত্তরগুলিকে লিখে দেব, সেগুলিকে অনুসরণ করলেই তোমাদের সবথেকে ভালো রেজাল্ট হবে। এর জন্য কোনো প্রশ্নোত্তরের মানে বইও কিনতে হবে না কিংবা অন্য কোনো জায়গা থেকেই টাকা দিয়ে তোমাকে টিউশন পড়তে হবে না। কারণ আমাদের মতো মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষদের এই যে বই কেনা এবং একাধিক জায়গায় টাকা দিয়ে টিউশন পড়া যে কতখানি যন্ত্রণার, সে বিষয়টি হয়তো আমার থেকে ভালো অন্য কেউই আর জানে না। এবং সেই কারণেই যারা মেধাবী এবং পড়াশোনায় আগ্রহী তাদের সামগ্রিকভাবে সহযোগিতা করার জন্যই আমি তোমাদের কাছে উপস্থিত হয়েছি। তাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা একাদশ শ্রেণীর শুরু থেকেই অল্প অল্প করে পড়াশোনাটা শুরু করবে, দেখবে যে পরীক্ষার সময় তোমাদের কোনো অসুবিধা হবে না। ভিডিও শুরু করার আগে বলি, তোমরা যারা এই চ্যানেলে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। চলো এবারে আমরা সিলেবাসের প্রথমে যে বিষয়টি রয়েছে সেই বিষয়ের আলোচনায় প্রবেশ করি। তোমাদের সিলেবাসের একেবারে শুরুতেই রয়েছে গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁইমাচা গল্প। আমরা এই গল্পের আলোচনা, বিশ্লেষণ এবং প্রশ্ন দেখে নেওয়ার কাজটি 3টি পর্যায়ে করব। প্রথম পর্বে আমরা গল্পটির অর্ধেকটা অংশ পড়ব এবং পড়ার সময় প্রতিটি লাইনের ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখে নেব যে সেখানে কি কি রয়েছে, এবং দ্বিতীয় পর্বে বাকি অর্ধেকটা অংশ পাঠ করে সেখানে ব্যাখ্যা বিশ্লেষণের মধ্য দিয়ে দেখে নেব যে তার মধ্যে কি কি রয়েছে। তৃতীয় পর্বে আমরা এই গল্পের সারাংশ জেনে নেব এবং এখান থেকে যা যা এমসিকিউ প্রশ্ন হতে পারে তার সমস্তগুলি উত্তর সহ তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা খাতায় সেগুলিকে লিখে নিয়ে ভালোভাবে মুখস্থ করবে, দেখবে পরীক্ষার সময় তার বাইরে আর কোনো প্রশ্ন আসবে না, কারণ যত ধরনের প্রশ্ন হতে পারে সমস্ত প্রশ্নগুলিকেই আমরা তৈরি করব। আজ আমাদের এই পুঁইমাচা গল্প আলোচনার প্রথম পর্ব। এই প্রথম পর্বে আমরা গল্পের অর্ধেকটা মতো অংশ পড়ে নেব এবং প্রতিটি লাইনের ব্যাখ্যা বিশ্লেষণ জেনে নেব। সেই গল্প পাঠ এবং ব্যাখ্যা বিশ্লেষণে প্রবেশের আগে বলি, বাংলা কথা সাহিত্য অর্থাৎ উপন্যাস এবং ছোট গল্প, এই দুটিকে একসঙ্গে করে নিয়ে কথা সাহিত্য বলা হয়। এই কথা সাহিত্যের যে ইতিহাস, সেখানে 3 বন্দ্যোপাধ্যায়ের নাম একসাথে বন্দ্যোপাধ্যায় ত্রয়ী হিসাবে উচ্চারিত হয়। কারা সেই 3 জন? একজন হচ্ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয়জন হলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং তৃতীয়জন হচ্ছেন মানিক বন্দ্যোপাধ্যায়। একটু দেখে নিই যে তারা কে কোন সময়ে আবির্ভূত হয়েছিলেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1894 খ্রিস্টাব্দে আর তিনি মারা গিয়েছিলেন 1950 খ্রিস্টাব্দে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1898 খ্রিস্টাব্দে এবং তিনি মারা গিয়েছিলেন 1971 খ্রিস্টাব্দে। আর মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1908 খ্রিস্টাব্দে, তিনি মারা গিয়েছিলেন 1956 খ্রিস্টাব্দে। অর্থাৎ বয়সের হিসেবে দেখা যাচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সব থেকে বড়, তারপরে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তারপরে হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। যাই হোক, আসল যে বিষয়টি জানার তা হলো এই যে সময়কাল, তখন বিভিন্ন সাহিত্যিক বিভিন্ন বিষয় নিয়ে সাহিত্য রচনা করছিলেন। কেউ বা মনস্তাত্ত্বিক জটিলতা বা সম্পর্কের বিভিন্ন যে জটিল সূত্র সেগুলিকে আশ্রয় করে সাহিত্য রচনা করছিলেন। কেউ বা ধনতন্ত্রের সঙ্গে সামন্ততন্ত্রের দ্বন্দ্বের বিষয়টিকে প্রাধান্য দিয়ে সাহিত্য লিখছিলেন। কেউ বা আবার নাগরিক জীবনের প্রখর বাস্তবতাকে তাদের সাহিত্য তুলে নিয়ে আসছিলেন। এই সব প্রচেষ্টার মাঝে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজেকে সম্পূর্ণ ভিন্ন ধারায় সরিয়ে নিয়ে গিয়েছিলেন। তিনি এই সমস্ত বিষয়গুলি থেকে সরে এসে গ্রাম বাংলার শান্ত সুনিবিড় প্রকৃতির মাঝে নিজের প্রাণের শান্তি পেয়েছিলেন। আর সেই প্রকৃতিকেই তিনি অনবদ্যভাবে তুলে ধরেছেন তার সাহিত্যে। তাই প্রকৃতি প্রেমিক কথা সাহিত্যিক হিসেবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে পরিচিত। প্রকৃতি প্রেমিক এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথা বলতে গেলেই মনে পড়বে পথের পাঁচালী উপন্যাসের কথা, অপরাজিত উপন্যাসের কথা, আরণ্যক উপন্যাসের কথা, অশনি সংকেত উপন্যাসের কথা। তেমনি মেঘমল্লার, মৌরিফুল, বিভিন্ন ছোট গল্প গ্রন্থের মধ্যে তার অসংখ্য গল্প আমাদের মনকে স্পর্শ করে যায়। বাংলার গ্রাম জীবন, সহজ সরল শান্ত প্রকৃতি
আর তীব্র দারিদ্র্য লাঞ্ছিত পারিবারিক জীবনের বন্ধনে আবদ্ধ নরনারীর কথাকেই তিনি তার সাহিত্যে তুলে নিয়ে এসেছেন। প্রকৃতির পটভূমিতে জীবন মৃত্যুর রহস্যকে এক নতুন মাত্রা দিয়েছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আমাদের আলোচ্য পুঁইমাচা গল্পটির মধ্যেও প্রকৃতির সঙ্গে মানব জীবন রহস্যের সেই অনবদ্য দিকটিকে তুলে নিয়ে এসেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। চলো এবারে আমরা গল্পটি পাঠ এবং বিশ্লেষণের মধ্য দিয়ে সেই বিষয়টিকে দেখে নেব। পুঁইমাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই গল্পটি 1331 বঙ্গাব্দে প্রবাসী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল। সহায়হরি চাটুর্যে উঠোনে পা দিয়াই স্ত্রীকে বলিলেন, একটা বড় বাটি কি ঘটি যা হোক কিছু দাও তো, তারক্ষুড়ো গাছ কেটেছে, একটু ভালো রস আনি। স্ত্রী অন্নপূর্ণা খড়ের রান্নাঘরের দাওয়ায় বসিয়া শীতকালের সকালবেলা নারিকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুড়িয়া 2 আঙুলের সাহায্যে ঝাঁটার কাঠিলগ্ন জমানো তৈলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন। স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়ে দিলেন মাত্র, কিন্তু বাটি কি ঘটি বাহির করিয়া দিবার জন্য বিন্দুমাত্র আগ্রহ তো দেখাইলেনই না, এমনকি বিশেষ কোনো কথাও বলিলেন না। সহায়হরি অগ্রবর্তী হইয়া বলিলেন, কি হয়েছে, বসে রইলে যে, দাও না একটি ঘটি। আহ, খেন্তি টেন্তি সব কোথায় গেল এরা? তুমি তেল মেখে বুঝি ছোঁবে না? অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিকক্ষণ চাহিয়া রহিলেন, পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করিলেন, তুমি মনে মনে কি ঠাউরেছে বলতে পারো? স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায়হরির মনে ভীতির সঞ্চার হইল। ইহা যে ঝড়ের অব্যবহিত পূর্বের আকাশের স্থির ভাব মাত্র, তাহা বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রহিলেন। একটু আমতামতা করিয়া কহিলেন, কেন, কি আবার কি? অন্নপূর্ণা পূর্বাপেক্ষাও শান্ত সুরে কহিলেন, দেখো, রঙ্গ করো না বলছি, ন্যাকামি করতে হয় অন্য সময় করো। তুমি কিছু জানো না নাকি খোঁজ রাখো না? অত বড় মেয়ে যার ঘরে সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায় কি করে তা বলতে পারো? গায়ে কি গুজব রটেছে জানো? সহায়হরি আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, কেন, কি গুজব? কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে ওই চৌধুরীদের বাড়ি। কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না। সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয়। আমরা এই অংশটুকুর মধ্যে কি কি পেলাম একবার দেখে নিই। প্রথমেই দেখো, আমরা একটি চরিত্রকে পাচ্ছি, সহায়হরি চাটুর্যে। তিনি তার স্ত্রীকে উদ্দেশ্য করে কথা বলেছেন। সেই কথার মধ্যেই রয়েছে দেখো গ্রাম জীবনের চিত্র। ওই যে প্রাথমিক আলোচনায় আমরা বলেছিলাম বিভূতিভূষণ হলেন প্রকৃতি প্রেমিক কথা সাহিত্যিক। এ দেখো গল্পের প্রথম লাইনের মধ্যেই রয়েছে গ্রাম জীবনের এক ছবি, খেজুর গাছ কাটা। তারক্ষুড়ো খেজুর গাছ কেটেছে, সেখান থেকে রস নিয়ে আসার জন্যে সহায়হরি তার স্ত্রীর কাছে একটি পাত্র চেয়েছে। গল্পের শুরুতেই আমরা গ্রাম জীবনের একটি চিত্রকল্প পেয়ে যাচ্ছি। এরপরেই দেখা যাচ্ছে তার স্ত্রী অন্নপূর্ণা খড়ের রান্নাঘরের দাওয়ায় বসিয়া শীতকালের সকালবেলায় নারকেল তেল মাখছিল। এখানেও দেখো গ্রাম জীবনের মা বোনেদের এক অতি পরিচিত ছবি এঁকেছেন গল্পকার। তাছাড়া খড়ের রান্নাঘর দাওয়ায় বসিয়া, দাওয়ায় মানে রান্নাঘরের বারান্দায় বসিয়া, এই যে খড়ের রান্নাঘর কিংবা দাওয়ায় বসে শীতকালের সকালবেলায় তেল মাখার যে দৃশ্য, এগুলি সবই গ্রাম জীবনের ছবিকে ফুটিয়ে তোলে। তোমরা কিন্তু গল্প পড়ার সঙ্গে সঙ্গে একটি খাতায় এই বিষয়গুলিকেও নোট করে রাখবে। যেমন সহায়হরি চাটুর্য বলে একটি চরিত্রকে পাচ্ছি, সে তারক্ষুড়ো গাছ কেটেছে, তার কাছ থেকে রস নিয়ে আসার কথা বলেছে। স্ত্রীর কাছে বাটি কিংবা ঘটি যা হোক কিছু একটি পাত্র চেয়েছে। তার স্ত্রীর নাম অন্নপূর্ণা, সে খড়ের রান্নাঘরের দাওয়ায় বসেছিল। খড়ের রান্নাঘর হলো যে রান্নাঘরটি ছাউনির কাজে ব্যবহার করা হয়েছে। খড় বা ধান গাছের ধানগুলিকে ঝরিয়ে ফেলার পরে যে অংশটুকু থাকে সেগুলিকেই একত্রিত করে নিয়ে ঘর ছাওয়ার কাজে ব্যবহার করা হয়। তেমনই একটি রান্নাঘর যেটি খড় দিয়ে ছাওয়া রয়েছে, তার দাওয়ায় বসিয়া অর্থাৎ বারান্দায় বসিয়া। গল্পটি কিন্তু সাধু ভাষায় লেখা, তা হলেও যে কথাগুলিকে লেখক ব্যবহার করছেন সেগুলি কিন্তু গ্রাম্য কথা। এবং দেখো গ্রাম জীবনের বিভিন্ন দৃশ্যগুলিকে তিনি প্রথম থেকেই গল্পের মধ্যে স্থান করে দিয়েছেন। তারপরেই আমরা দেখতে পাচ্ছি সহায়হরির স্ত্রী অন্নপূর্ণা, তিনি কিছুটা শঙ্কিত, ভীত এবং চিন্তিত। কারণ তার ঘরে রয়েছে বিবাহযোগ্য মেয়ে, কিন্তু সহায়হরির সেদিকে খেয়াল নেই। সে কিছুটা সংসার বিভাগী হয়ে এখানে ওখানে ঘুরে বেড়ায়, কখনো মাছ ধরে, কখনো রস খায়। সহায়হরি যখন কিছুটা বিরক্ত হয়ে বলেছে যে, আহ, খেন্তি টেন্তি সব কোথায় গেল এরা,
তখন আমরা কিছুটা অনুমান করতে পারি যে এই খেন্তি হলো সহায় হরিরই মেয়ে। আরেকটি গ্রাম্য কথা আমরা পাচ্ছি, তা হলো অন্নপূর্ণা যখন তার স্বামীকে বলেছে, তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো? এই ঠাউরেছ শব্দটার মানে কিন্তু মনে মনে কি ভেবেছ। তাহলে ঠাউরেছ মানে হচ্ছে ভেবেছ, মনে মনে ঠাউরেছ মানে হচ্ছে ভেবেছ। এই আরেকটি গ্রাম্য শব্দ আমরা পেলাম। এর আগে আমরা আরেকটি গ্রাম্য শব্দ পেয়েছিলাম, তা হলো রান্নাঘরের দাওয়ায় বসিয়া। এই দাওয়ায় অর্থাৎ বারান্দায়। আবার এখানে পেলাম ঠাউরেছ মানে কি ভেবেছ। এবারে আমরা গল্পের পরবর্তী অংশের দিকে যাব, কিন্তু তার আগে আরেকটি কথা বলে রাখি, তা হলো সহায় হরি কিন্তু তার স্ত্রীকে বেশ ভয় পায়, যার জন্য স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায় হরির মনে ভয়ের সঞ্চার হয়েছিল। এই প্রসঙ্গে দেখো লেখক লিখেছেন, ইহা যে ঝড়ের অব্যবহিত পূর্বের আকাশের স্থির ভাব মাত্র। অব্যবহিত মানে ঠিক আগের। যেমনভাবে ঝড় আসার আগে প্রকৃতির বুকে একটা থমথমে পরিবেশ তৈরি হয়, এখানে সেই প্রকৃতির রূপটিকে তুলে নিয়ে এসে অন্নপূর্ণার স্বভাব ধর্মকে যেমন বুঝিয়েছেন, তেমনি স্বামী সহায় হরির মনের অবস্থার দিকটিকেও ব্যক্ত করেছেন। অন্নপূর্ণার চিন্তা বা আশঙ্কার জায়গা থেকে আমরা জানতে পারি যে তাদের ঘরে রয়েছে একটি বিবাহযোগ্যা মেয়ে এবং তাকে নিয়ে গ্রামে কিছু গুজব বা অপবাদ তৈরি হয়েছে। চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী ক্ষেত্রে ঘটনাধারা কোন দিকে এগোচ্ছে। সহায় হরি আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, কেন, কি গুজব? কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি। তাহলে সহায় হরির ওই প্রশ্নের উত্তরে স্ত্রী অন্নপূর্ণা চৌধুরীদের বাড়িতে গিয়ে সেই গুজবটি শোনার কথা বলেছেন। এগুলিকে কিন্তু মনে রাখবে, যখন মাল্টিপল চয়েস প্রশ্ন আমরা তৈরি করব সে সময় এগুলো কাজে লাগবে। কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না, সমাজে থাকতে গেলে সেই রকম মেনে চলতে হয়। আমরা দেখতে পাচ্ছি যে সহায় হরি কোথায় ঘুরে বেড়ায়? বাগদি দুলে পাড়ায়। সহায় হরি বিস্মিত হইয়া কি বলিতে যাইতেছিলেন, অন্নপূর্ণা পূর্ববৎ সুরেই পুনর্বার বলিয়া উঠিলেন, এক ঘরে করবে গো, এক ঘরে করবে। কাল চৌধুরীদের চণ্ডীমণ্ডপে এসব কথা হয়েছে। এখানে দেখো আরেকটি শব্দ আমরা পাচ্ছি, পূর্ববৎ। পূর্ববৎ অর্থাৎ পূর্বের মতোই বা আগের মতোই। তাহলে সহায় হরিদেরকে নিয়ে গ্রামে কি কথা হচ্ছে? তাদেরকে এক ঘরে করা হবে। এবং এই কথা কোথায় হয়েছে? চৌধুরীদের চণ্ডীমণ্ডপে। আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না। আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না, ও নাকি উচ্ছুগ্গু করা মেয়ে। গায়ের কোনো কাজে তোমাকে আর কেউ বলবে না। যাও, ভালোই হয়েছে তোমার। এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও। এখানে দেখো আরেকটি শব্দ আমরা পাচ্ছি, উৎসুগ্গু করা। উৎসুগ্গু করা হলো উৎসর্গ করা। গ্রামীণ সমাজে তোমরা খেয়াল করে দেখবে অনেক সময় গরু বা ছাগল, বিশেষ করে ষাঁড় যেগুলো, সেগুলিকে এরকম দেবতার নামে উৎসর্গ করে দেওয়া হয়। সেগুলিকে আর বাড়িতে নিয়ে আসা হয় না, তারা তাদের ইচ্ছামতো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। এখানেও গ্রাম জীবনের সেই রীতির কথাটিকে দিয়েই অন্নপূর্ণা কথা বলেছেন। আমরা জানতে পারছি যে সহায় হরির মেয়ের আশীর্বাদ হয়ে যাওয়ার পরেও কোনো কারণে বিবাহ হয়নি। দেখা যাক এর পরে কাহিনী কোন দিকে এগিয়েছে। সহায় হরি তাচ্ছিল্যের ভাব প্রকাশ করিয়ে বলিলেন, এই আমি বলি না জানি কি ব্যাপার। এক ঘরে সবাই এক ঘরে করেছেন, এবার বাকি আছেন কালীময় ঠাকুর। ওহ! অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন। কেন, তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি? তুমি কি সমাজের মাথা, না একজন মাতব্বর লোক? চাল নেই, চুলো নেই, এক কড়ার মুরদ নেই, চৌধুরীরা তোমাকে এক ঘরে করবে, তার এমন কঠিন কথা কি? আর সত্যিই তো। এদিকে ধাড়ি মেয়ে হয়ে উঠল, হঠাৎ স্বর নামাইয়া বলিলেন, হলো যে 15 বছরের। বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে? লোকের চোখ নেই। পুনরায় গলা উঠাইয়া বলিলেন, না বিয়ে দেওয়ার গা, না কিছু। আমি কি যাব পাত্র ঠিক করতে? সশরীরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকিবেন, স্ত্রীর গলার সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই বুঝিয়া সহায় হরি দাওয়া হইতে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি উঠাইয়া লইয়া খিড়কি দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন। একটু আগেই আমরা দেখেছি যে সহায় হরি চাটুর্যের মেয়ের আশীর্বাদ হয়ে যাওয়ার পরেও কোনো কারণে বিবাহ হয়নি। সেই জন্যেই তাকে নিয়ে গ্রামে গুজব উঠেছে এবং সেই কারণেই মা হিসেবে অন্নপূর্ণার আশঙ্কা এবং ভীতি। কিন্তু সহায় হরির কাছে এই বিষয়টি খুব একটা চিন্তার নয়। প্রথম থেকেই আমরা জানতে পেরেছি যে সহায় হরি সাংসারিক বিষয়গুলির প্রতি কিছুটা উদাসীন।
এবং সেই কারণেই স্ত্রীর এই আশঙ্কা, ভীতি এবং উত্তেজনার পরিপ্রেক্ষিতে সহায়রী মনে করেছে সশরীরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকিবেন স্ত্রীর গলার সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই বুঝিয়া সহায়হরি দাওয়া হইতে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি উঠাইয়া লইয়া খিড়কি দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন। খিড়কি দুয়ার পিছনের দিকের দরজা, কিন্তু খিড়কি দুয়ারের একটু এদিকে কি দেখিয়া থামিয়া গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলিয়া উঠিলেন, এসব কী রে খেন্তিমা, এসব কোথা থেকে আনলি? ওহ, এ যে 14-15 বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকিল। তাহার হাতে এক বোঝা পুঁই শাক, ডাঁটাগুলি মোটা ও হলদে হলদে। চেহারা দেখিয়া মনে হয় কাহারা পাকা পুঁই গাছ উবড়াইয়া ফেলিয়া উঠানের জঙ্গল তুলিয়া দিতেছিল। মেয়েটি তাহাদের উঠানের জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে। ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি, অপরটির হাতে গোটা 2-3 পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য। এখানে সহায়হরির কথা থেকেই আমরা জানতে পারছি যে তার বড় মেয়ে হলো খেন্তি, 14-15 বছর বয়স। তার বিবাহের বিষয় নিয়েই মা অন্নপূর্ণা চিন্তিত। এবং সেই সঙ্গে আরও জানতে পারছি যে সহায়হরির কিন্তু আরও 2টি মেয়ে রয়েছে। তারা কোনো জায়গা থেকে কিছুটা পুঁই শাক নিয়ে বাড়িতে ঢুকেছে এবং সেই পুঁই শাকের ডাঁটাগুলি কিন্তু মোটা এবং হলদে চেহারার হয়ে গিয়েছে। পুঁই শাক গাছ বেশি বয়স্ক হয়ে পেকে গেলে এমন চেহারা নেয় এবং তখন সাধারণত এগুলিকে আর কেউ খায় না, সেগুলি কিছুটা জঞ্জালের মতোই তুলে ফেলে দেওয়া হয়। এখানে দেখো আরেকটি শব্দ আমরা পাচ্ছি, উবড়াইয়া। উবড়াইয়া হলো উপড়ে ফেলা বা তুলে ফেলা। এরপরে গল্পে আমরা দেখতে পাচ্ছি বড় মেয়েটি খুব লম্বা, গোলগাল চেহারা। আমরা বুঝতে পারছি যে এই বর্ণনা কিন্তু দেওয়া হচ্ছে সহায়হরির বড় মেয়ে খেন্তির চেহারা সম্পর্কে। মাথার চুলগুলো রুক্ষ ও অগোছালো, বাতাসে উড়িতেছে। মুখখানা খুব বড়, চোখ দুটা ডাগর ডাগর ও শান্ত। ডাগর ডাগর হলো বেশ বড় বড় চোখ। সরু সরু কাঁচের চুড়িগুলো 2 পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়ে একত্র করিয়া আটকানো। পিনটার বয়স খুঁজিতে যাইলে প্রাগৈতিহাসিক যুগে গিয়া পড়িতে হয়। এই বড় মেয়েটির নামই বোধহয় খেন্তি, কারণ সে তাড়াতাড়ি পিছন ফিরিয়া তাহার পশ্চাৎবর্তিনীর হাত হইতে পুঁই পাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়া বলিল, চিংড়ি মাছ বাবা, গয়াখুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম, দিতে চায় না, বলে তোমার বাবার কাছে 8 দিনকার 2 পয়সা বাকি আছে। আমি বললাম, দাও পিসি, আমার বাবা কি তোমার 2 পয়সা নিয়ে পালিয়ে যাবে? আর এই পুঁইশাকগুলো ঘাটের ধারে রায় কাকা বললে নিয়ে যা, কেমন মোটা মোটা। এখানে দেখো আরেকটি শব্দ আমরা পাচ্ছি, পশ্চাৎবর্তিনী। পশ্চাৎবর্তিনী হলো পিছনে যে আসছে বা পিছনে যে রয়েছে। আর খেন্তি চিংড়ি মাছ কার কাছ থেকে নিয়েছিল? গয়াখুড়ির কাছ থেকে। আর পুঁইশাকগুলো নিয়ে এসেছে কার কাছ থেকে? ঘাটের ধারের রায় কাকার কাছ থেকে। আরও একটি বিষয় আমরা জানতে পারছি যে গয়াখুড়ি এই চিংড়ি মাছগুলো দিতে চাইছিল না, কারণ তার কাছেও কিন্তু 2 পয়সা বাকি রয়েছে। এ থেকে আমরা কিন্তু বুঝতে পারছি যে সহায়হরির সংসার মোটেই সচ্ছল নয়। তাদের কিন্তু প্রতি মুহূর্তে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে চলতে হয়। কিন্তু সেই দারিদ্র্যের মাঝেও খেন্তির রয়েছে পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ খাওয়ার বাসনা। অন্নপূর্ণা দাওয়া হইতে অত্যন্ত ঝাঁঝের সহিত চিৎকার করিয়া উঠিলেন, নিয়ে যা, আহা কি অমর্ত্যই তোমাকে তারা দিয়েছে, পাকা পুঁই ডাঁটা কাঠ হয়ে গিয়েছে, 2 দিন পরে ফেলে দিত, নিয়ে যা। আর উনি তখন আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন, ভালোই হয়েছে, তাদের আর নিজেদের কষ্ট করে কাটতে হলো না। যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে। ধাড়ি মেয়ে, বলে দিয়েছি না তোমায় বাড়ির বাইরে কোথাও পা দিও না? লজ্জা করে না এ পাড়া সে পাড়া করে বেড়াতে? বিয়ে হলে 4 ছেলে মেয়ের মা হতে, খাওয়ার নামে আর জ্ঞান থাকে না না? কোথায় শাক, কোথায় বেগুন, আরেকজন বেড়াচ্ছেন কোথায় রস, কোথায় ছাই, কোথায় পাঁশ। ফেল বলছি ওসব, ফেল। মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মার দিকে চাহিয়া হাতের বাঁধন আলগা করিয়া দিল। পুঁইশাকের বোঝা মাটিতে পড়িয়া গেল। অন্নপূর্ণা বকিয়া চলিলেন, যা তো রাধি, ও আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে আয় তো, যা। ফের যদি বাড়ির বার হতে দেখেছি তবে ঠ্যাং যদি খোঁড়া না করি তো। বোঝা মাটিতে পড়িয়া গিয়াছিল। ছোট মেয়েটি কলের পুতুলের মতন সেগুলি তুলিয়া লইয়া খিড়কি অভিমুখে চলিল। কিন্তু ছোট মেয়ে অত বড় বোঝা আঁকড়াইতে পারিল না। অনেকগুলি ডাঁটা এদিকে ওদিকে ঝুলিতে ঝুলিতে চলিল। সহায়হরির ছেলেমেয়েরা তাদের মাকে অত্যন্ত ভয় করিত।
সহায় হরি আমতা আমতা করিয়া বলিতে গেলেন, তাই এনেছে ছেলে মানুষ খাবে বলে, তুমি আবার বরং পুঁইশাকের বোঝা লইয়া যাইতে যাইতে ছোট মেয়েটি ফিরিয়া দাঁড়াইয়া মার মুখের দিকে চাহিল। অন্নপূর্ণা তাহার দিকে চাহিয়া বলিলেন, না না, নিয়ে যা, খেতে হবে না। মেয়ে মানুষের আবার অত নোলা কিসের? এক পাড়া থেকে আর এক পাড়ায় নিয়ে আসবে দুটো পাকা পুঁইশাক ভিক্ষে করে। যা যা, তুই যা, দূর করে বনে দিয়ে আয়। সহায় হরি বড় মেয়ের মুখের দিকে চাহিয়া দেখিলেন তাহার চোখ দুটো জলে ভরিয়া আসিয়াছে। তাহার মনে বড় কষ্ট হইল, কিন্তু মেয়ের যতই সাধের জিনিস হোক, পুঁইশাকের পক্ষাবলম্বন করিয়া দুপুরবেলায় স্ত্রীকে চটাইতে তিনি আদৌ সাহসী হইলেন না। এবার একবার দেখে নেওয়া যাক যে কি কি পেলাম। অন্নপূর্ণা এই পুঁইশাক এবং চিংড়ি মাছ সংগ্রহ করে নিয়ে আসার ব্যাপারটিকে মোটেই ভালো চোখে দেখেনি, কারণ যে মেয়েকে নিয়ে গ্রামে এত গুজব ছড়িয়ে পড়েছে, সে এখানে ওখানে ঘুরে বেড়াক, এই বিষয়টি অন্নপূর্ণা চায় না। আরেকটি বিষয় হলো, মেয়ের লোভের দিকটিকে তিরস্কার করেছেন অন্নপূর্ণা, কারণ পুঁইশাকগুলি আমরা দেখেছি পাকা হলুদ হয়ে গেছে। এগুলি সাধারণত কেউ খায় না, আগাছার মতোই এগুলিকে তুলে ফেলে দেওয়া হয়। খেন্তিরা সেই জঞ্জাল হয়ে যাওয়া ফেলে দেওয়া পুঁইশাকগুলিকেই তুলে নিয়ে এসেছে, অর্থাৎ তাদের বাগানের জঞ্জাল পরিষ্কার করে নিয়ে এসেছে। এই জন্য অন্নপূর্ণা তাকে যেমন বোকা হিসাবে তিরস্কার করেছে, তেমনি তার লোভের দিকটিকেও আঘাত করেছে। সেই কারণেই দেখো বলেছে, মেয়ে মানুষের অত নোলা কিসের? নোলা হচ্ছে লোভ। এই ঘটনার প্রতিবাদ করার কোনো শক্তি সহায় হরির নেই। সেই জন্য তিনি কি করলেন? নিঃশব্দে খিড়কি দৌড় দিয়া বাহির হইয়া গেলেন। বসিয়া রাঁধিতে রাঁধিতে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি স্মরণে পড়িবার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়িল গত অরন্ধনের পূর্বদিন বাড়িতে পুঁইশাক রান্নার সময় খেন্তি আবদার করিয়া বলিয়াছিল, মা, অর্ধেকগুলো কিন্তু একা আমার, অর্ধেক সব মিলে তোমাদের। বাড়িতে কেহ ছিল না। তিনি নিজে গিয়া উঠানের ও খিড়কি দোরের আশপাশে যে ডাঁটা পড়িয়াছিল সেগুলি কুড়াইয়া লইয়া আসিলেন। বাকিগুলো কুড়ানো যায় না, ডোবার ধারে ছাই গাদায় ফেলিয়া দিয়াছে। কুচো চিংড়ি দিয়া এই রূপে চুপি চুপি পুঁইশাকের তরকারি রাঁধিলেন। এক্ষেত্রে মা অন্নপূর্ণার স্নেহময়ী রূপটিকে আমরা দেখতে পাই। তিনি বাইরে তার সন্তানদের যতই বকাবকি করুন না কেন, অন্তরে কিন্তু তার রয়েছে এই সন্তানের প্রতি অসীম স্নেহ মমতা। তার মেয়ে খেন্তি যে পুঁইশাক খেতে ভালোবাসে তা মা জানত। সেই জন্য সে চুপিসারে সকলের অলক্ষ্যেই সেই ফেলে দেওয়া পুঁইশাকগুলিকেই আবার কুড়িয়ে নিয়ে এসে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি রান্না করেছেন। দুপুরবেলায় খেন্তি পাতে পুঁইশাকের চচ্চড়ি দেখিয়া আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাহিল। দু একবার এদিকে ওদিকে ঘুরিয়ে আসিতেই অন্নপূর্ণা দেখিলেন উক্ত পুঁইশাকের এক টুকরো তাহার পাতে পড়িয়া নাই। পুঁইশাকের উপর তাহার এই মেয়েটির কিরূপ লোভ তাহা তিনি জানিতেন। জিজ্ঞাসা করিলেন, কি রে খেন্তি, আরেকটু চচ্চড়ি দিই? খেন্তি তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া এই আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল। কি ভাবিয়া অন্নপূর্ণার চোখে জল আসিল। চাপিতে গিয়া তিনি চোখ উঁচু করিয়া চালের বাতায় গোঁজা ডালা হইতে শুকনা লঙ্কা পাড়িতে লাগিলেন। এখানেও সেই অকৃত্রিম মাতৃস্নেহের প্রকাশ আমরা দেখতে পাই। কালীময়ের চণ্ডীমণ্ডপে সেদিন বৈকালবেলা সহায় হরির ডাক পড়িল। কখন ডাক পড়ল তাহলে? বিকালবেলায়। কোথায়? কালীময়ের চণ্ডীমণ্ডপে। সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদিবার পর কালীময় উত্তেজিত সুরে বলিলেন, অর্থাৎ সংক্ষিপ্ত আকারে প্রাথমিক কয়েকটি কথা বা ভূমিকা বলার পরেই, সেসব দিন কি আর আছে ভায়া? এই ধরো কেষ্ট মুখুজ্জে, স্বভাব নইলে পাত্রে দেব না, স্বভাব নইলে পাত্রে দেব না করে কি কাণ্ডই করলে। অবশেষে কিনা হরির ছেলেটাকে ধরে পড়ে মেয়ের বিয়ে দেয় তবে রক্ষে। তার কি স্বভাব? রাম বলো 6-7 পুরুষে ভঙ্গ, পচা, শ্রোত্রিয়। পরে সুর নরম করিয়া বলিলেন, তা সমাজের সেসব শাসনের দিন কি আর আছে? দিন দিন চলে যাচ্ছে। বেশি দূর যাই কেন, এই যে তোমার মেয়েটি 13 বছরের। সহায় হরি বাধা দিয়ে বলিতে গেলেন, এই শ্রাবণে 13। আহা, 13 আর 16 তফাৎ কিসের শুনি? 13 আর 16 তফাৎটা কিসের? আর সে 13ই হোক, চাই 16ই হোক, চাই 50ই হোক, তাতে আমাদের দরকার নেই। সে তোমার হিসেব তোমার কাছে, কিন্তু পাত্রর আশীর্বাদ হয়ে গেল, তুমি বেঁকে বসলে কিসের জন্য শুনি? ও তো একরকম উচ্ছুক করা মেয়ে। আশীর্বাদ হওয়াও যা, বিয়ে হওয়াও তা, 7 পাকের যা বাকি, এই তো। সমাজে বসে এসব কাজগুলো তুমি যে করবে আর আমরা বসে বসে দেখব, এ তুমি মনে ভেবো না। সমাজের বামনদের যদি জাত মারবার ইচ্ছে না থাকে, মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো। পাত্তর রাজপুত্তর না হলে কি পাত্তর মেলে না?
গরিব মানুষ, দিতে থুতে পারবে না বলেই শ্রীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম। লেখাপড়া নাই বা জানলো, জজ ম্যাজিস্ট্রেট না হলে কি মানুষ হয় না? দিব্যি বাড়ি, বাগান, পুকুর, শুনলাম এবার নাকি 20 জমিতে 4টি আমন ধানও করেছে। ব্যাস রাজার হাল, 2 ভাইয়ের অভাব কি? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কালীময় চণ্ডী মণ্ডপে ডেকে নিয়ে সহায়হরিকে এভাবে ধমক দিচ্ছেন, কারণ তিনি সহায়হরির মেয়ের জন্য একটি পাত্রকে ঠিক করে দিয়েছিলেন। সেই পাত্রের সঙ্গে শেষ পর্যন্ত সহায়হরি তার মেয়ের বিয়ে দেয়নি। সেই পাত্রটির গুণের দিকটিকে ব্যাখ্যা করতে গিয়ে কালীময় গ্রাম্য সুরে বেশ কিছু কথা বলেছেন। সেই কথাগুলির মধ্য থেকে আমরা জানতে পারি যে সহায়হরির মেয়ের জন্যে কালীময় শ্রীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিয়েছিল। সেই ছেলের ধন সম্পত্তিও রয়েছে, কিন্তু ঠিক কী কারণে সহায়হরি তার সঙ্গে মেয়ের বিয়ে দিলেন না, সেই বিষয়টি আমরা গল্প পাঠের মধ্য দিয়ে ধীরে ধীরে আশা করি জানতে পারব। ইতিহাসটা হইতেছে যে মণিগাঁয়ের উক্ত মজুমদার মহাশয়ের পুত্রটি কালীময়ই ঠিক করিয়া দেন। তাহলে শ্রীমন্ত মজুমদারের বাড়ি কোথায় ছিল? মণিগাঁয়ে। কেন কালীময় মাথা ব্যথা করিয়া সহায়হরির মেয়ের বিয়ের সম্বন্ধ মজুমদার মহাশয়ের ছেলের সঙ্গে ঠিক করিতে গেলেন, তাহার কারণ নির্দেশ করিতে যাইয়া কেহ কেহ বলেন যে কালীময় নাকি মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধারেন, অর্থাৎ কালীময় শ্রীমন্ত মজুমদারের কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিলেন, অনেক দিনের সুদ পর্যন্ত বাকি, শীঘ্র নালিশ হইবে ইত্যাদি। এ গুজব যে অবান্তর তাহাই নহে, ইহার কোনো ভিত্তি আছে বলিয়াও মনে হয় না। ইহা দুষ্টপক্ষের রটনা মাত্র। যাহাই হোক, পাত্রপক্ষ আশীর্বাদ করিয়া যাওয়ার দিন কতক পরে সহায়হরি টের পান পাত্রটি কয়েক মাস পূর্বে নিজের গ্রামে কি একটা করিবার ফলে গ্রামের এক কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহার খাইয়া কিছুদিন নাকি শয্যাগত ছিল। এরকম পাত্রে মেয়ে দিবার প্রস্তাব মনঃপূত না হয় সহায়হরি সে সম্বন্ধ ভাঙিয়া দেন। তাহলে এবারে আমরা বুঝতে পারছি যে সহায়হরি কেন শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে তার মেয়ে খেন্তির বিবাহ দেননি। কারণটা হচ্ছে সহায়হরি জানতে পারে যে এই পাত্র অর্থাৎ শ্রীমন্ত মজুমদারের ছেলে তাদের গ্রামের এক কুম্ভকার বধূ। কুম্ভকার বধূ হচ্ছে কুম্ভকার যারা কুমোরের কাজ করে বা মাটির হাঁড়ি কলসি তৈরি করে, সেরকম একজন কুম্ভকার বধূ অর্থাৎ কুমোরের স্ত্রীর আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহার অর্থাৎ প্রচণ্ড মার খেয়ে কিছুদিন নাকি শয্যাগত ছিল। ঘটনা শুনে আমরা কিছুটা অনুমান করতে পারি যে হয়তোবা এই কুমোরের স্ত্রীর সঙ্গে অশালীন কোনো আচরণ করার জন্যেই তার এই শাস্তি হয়েছিল। স্বভাবতই এই ঘটনা জানার পরে পিতা হিসাবে সহায়হরি এরকম ছেলের সঙ্গে তার মেয়ের বিবাহ দেননি। দিন 2 পরের কথা, সকালে উঠিয়া সহায়হরি উঠানে বাতাবি লেবুর গাছের ফাঁক দিয়া যেটুকু নিতান্ত কচি রাঙা রৌদ্র আসিয়াছিল তাহারই আতপে বসিয়া আপন মনে তামাক টানিতেছেন। আবারও দেখো সেই গ্রাম্য চিত্র, বাতাবি লেবুর গাছ, কচি রাঙা রৌদ্র, তার আতপে বসিয়া, আতপে অর্থাৎ উত্তাপে, সেই সকালের রৌদ্রের যে তাপ সেখানে বসে আপন মনে তামাক খাচ্ছিল। বড় মেয়ে খেন্তি আসিয়া চুপি চুপি বলিল, বাবা যাবে না? মা ঘাটে গেল। সহায়হরি একবার বাড়ির পাশের ঘাটের পথের দিকে কি জানি কেন চাহিয়া দেখিলেন, পরে নিম্নস্বরে বলিলেন, যা শিগগির শাবলখানা নিয়ে আয় দিকি। কথা শেষ করিয়া তিনি উৎকণ্ঠার সহিত জোরে জোরে তামাক টানিতে লাগিলেন এবং পুনরায় একবার কি জানি কেন খিড়কির দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করিলেন। ইতিমধ্যে প্রকাণ্ড একটি ভারী লোহার শাবল 2 হাত দিয়ে আঁকড়াইয়া ধরিয়া খেন্তি আসিয়া পড়িল। তৎপরে পিতা পুত্রীতে সন্তর্পণে সম্মুখের দরজা দিয়া বাহির হইয়া গেল। ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কারো ঘরে শীত দিবার উদ্দেশ্যে চলিয়াছে। আমরা দেখতে পাচ্ছি যে সহায়হরি তার মেয়ে খেন্তিকে সঙ্গে নিয়ে একটি শাবল হাতে কোথাও চলেছে। তাদের দেখে মনে হচ্ছে তারা যেন কারো ঘরে শীত দেবার উদ্দেশ্যে চলেছে। এই শীত দেওয়া হলো বাড়ির বাইরে থেকে গর্ত কেটে গর্তের ভিতর দিয়ে ঘরের মধ্যে উঠে এসে চোর যারা তারা চুরি করে। শাবল হাতে সহায়হরি এবং তার মেয়েকে দেখে মনে হচ্ছে তারা যেন কারো ঘরে শীত কেটে চুরি করতে চলেছে। অন্নপূর্ণার স্নান করিয়া সবে কাপড় ছাড়িয়া উনুন ধরাইবার জোগাড় করিতেছেন। মুখুজ্জে বাড়ির ছোট খুকি দুর্গা আসিয়া বলিল, খুড়িমা, মা বলে দিল খুড়িমাকে গিয়ে বল মা ছবে না, তুমি আমাদের নবান্নটা মেখে আর ইতুর ঘটগুলো বার করে দিয়ে আসবে। গ্রামগঞ্জের নতুন ধানের নবান্ন উৎসব কিংবা ইতু পূজার কথা আমরা পাচ্ছি। মুখুজ্জে বাড়ি ও পাড়ায় যাইবার পথের বাঁ ধারে এক জায়গায় শ্যাওড়া, বনভাট,
রাংচিতা, বনচালতা গাছের ঘন বন। শীতের সকালে এক প্রকার লতাপাতার ঘন গন্ধ বন হইতে বাহির হইতেছিল। একটা লেজ ঝোলা হলদে পাখি আমড়া গাছের এ ডাল হইতে ও ডালে যাইতেছে। দেখো গ্রাম বাংলার সেই শান্ত প্রকৃতির কি মনোমুগ্ধকর বর্ণনা। শীতের সকাল, লতাপাতার গন্ধ, লেজ ঝোলা হলদে পাখি, আমড়া গাছ, এ সবই গ্রাম বাংলার প্রকৃতির চিত্রকে আমাদের সামনে তুলে ধরে। দুর্গা আঙুল দিয়ে দেখাইয়া বলিল, খুড়িমা খুড়িমা, ওই দেখো কেমন পাখিটা। পাখি দেখিতে গিয়া অন্নপূর্ণা কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করিলেন। ঘন বনটার মধ্যে কোথায় এতক্ষণ খুব খুব করিয়া একটা আওয়াজ হইতেছিল, কে যেন কিছু খুঁড়িতেছে। দুর্গার কথার পরেই হঠাৎ সেটা বন্ধ হইয়া গেল। অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থমকিয়া দাঁড়াইলেন, পরে চলিতে আরম্ভ করিলেন। তাহারা খানিক দূর যাইতে না যাইতে বনের মধ্যে পুনরায় খুব খুব শব্দ আরম্ভ হইল। কাজ করিয়া ফিরিতে অন্নপূর্ণার কিছু বিলম্ব হইল, অর্থাৎ দেরি হল। বিলম্ব হওয়া মানে দেরি হওয়া। বাড়ি ফিরিয়া দেখিলেন খেন্তি উঠানে রৌদ্রে বসিয়া তেলের বাটি সম্মুখে লইয়া খোঁপা খুলিতেছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে চাহিয়া দেখিয়া রান্নাঘরে গিয়া উনুন ধরাইবার উদ্যোগ করিতে লাগিলেন। মেয়েকে বলিলেন, এখনও নাইতে যাসনি যে? কোথায় ছিলি এতক্ষণ? নাইতে যাওয়া মানে স্নান করতে যাওয়া। খেন্তি তাড়াতাড়ি উত্তর দিল, এই যে যাই মা, এক্ষুনি যাব আর আসব। খেন্তি স্নান করিতে যাইবার একটুখানি পরেই সহায় হরি সোৎসাহে 15-16 সের ভারী একটা মেটে আলু ঘাড়ে করিয়া কোথা হইতে আসিয়া উপস্থিত হইলেন এবং সম্মুখে স্ত্রীকে দেখিয়া কৈফিয়তের দৃষ্টিতে সেই দিকে চাহিয়াই বলিয়া উঠিলেন, ওই ওপাড়ায় ময়সা চৌকিদার রোজই বলে, কর্তা ঠাকুর, তোমার বাপ থাকতে তবু মাসে মাসে একদিন তোমাদের পায়ের ধুলো পড়ত, তা আজকাল তো তোমরা আর আসো না। এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি, তা দাদা ঠাকুর বরং। অন্নপূর্ণা স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন, বরজপোতার বনের মধ্যে বসে খানিক আগে কি করছিলে শুনি? সহায় হরি অবাক হইয়া বলিলেন, আমি? না, আমি কখন? কখনো না, এই তো আমি। সহায় হরির ভাব দেখিয়া মনে হইতেছিল তিনি এইমাত্র আকাশ হইতে পড়িয়াছেন। আমরা বুঝতে পারলাম যে সহায় হরি তার মেয়ে খেন্তিকে নিয়ে শাবল হাতে গিয়েছিল এই মেটে আলু চুরি করে নিয়ে আসার জন্যে। এখানে আমরা কয়েকটি শব্দ দেখো পাচ্ছি। সহায় হরি সোৎসাহে, সোৎসাহে অর্থাৎ আনন্দের সঙ্গে। আর একটি শব্দ দেখো আমরা পাচ্ছি কৈফিয়তের দৃষ্টিতে। কৈফিয়ত হচ্ছে কোনো উত্তর দেওয়া। সহায় হরি আর তার মেয়ে খেন্তি কোথা থেকে এই আলু নিয়ে এসেছে? বরজপোতার বন থেকে। সেই বরজপোতার বনের মধ্যে আমরা দেখেছি কি কি গাছ রয়েছে, শ্যাওড়া, বনভাট, রাংচিতা এবং বনচালতা। এগুলো সবই মনে রাখবে, এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রে কিন্তু প্রয়োজন হবে। অন্নপূর্ণা পূর্বের মতোই স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন, চুরি তো করবেই, 3 কাল গিয়েছে, 1 কাল আছে, মিথ্যে কথাগুলো আর এখন বলো না, আমি সব জানি। মনে ভেবেছিলে আপদ ঘাটে গিয়েছে, আর কি? দুর্গার মা ডেকে পাঠিয়েছিল। ও পাড়ায় যাচ্ছি, শুনলাম বরজপোতার বনের মধ্যে কি সব খুব খুব শব্দ। তখনই আমি বুঝতে পেরেছি। সাড়া পেয়ে শব্দ বন্ধ হয়ে গেল। যেই এবার খানিক দূর গেলাম দেখি শব্দ। তোমার তো ইহকালও নেই, পরকালও নেই, চুরি করতে ডাকাতি করতে যা ইচ্ছে করো, কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে গিয়ে ওর মাথা খাওয়া কিসের জন্যে? সহায় হরি হাত নাড়িয়া বরজপোতায় তাহার উপস্থিতি থাকার বিরুদ্ধে কতগুলি প্রমাণ উত্থাপন করিবার চেষ্টা করিতে গেলেন, কিন্তু স্ত্রীর চোখের দৃষ্টির সামনে তাহার বেশি কথাও জোগাইল না, বা কথিত উক্তিগুলির মধ্যে কোনো পূর্বাপর্য সম্বন্ধও খুঁজিয়া পাওয়া গেল না। অর্থাৎ সহায় হরি তার স্ত্রীর রাগান্বিত চোখের দিকে তাকিয়ে কোনো কথা বলতে পারল না, বা যে কথাগুলো তিনি বললেন তার পূর্বাপর্য অর্থাৎ পূর্বের এবং পরের কোনো যোগ খুঁজে পাওয়া গেল না। 8 ঘন্টা পরে খেন্তি স্নান সারিয়া বাড়ি ঢুকিল। সম্মুখস্থ মেটে আলুর দিকে একবার আর চোখে চাহিয়াই নিরীহ মুখে উঠানের আলনায় অত্যন্ত মনোযোগের সহিত কাপড় মেলিয়া দিতেছিল। অন্নপূর্ণা ডাকিলেন, খেন্তি, এদিকে একবার আয় তো, শুনে যা। মায়ের ডাক শুনিয়া খেন্তির মুখ শুকাইয়া গেল। সে ইতস্তত করিতে করিতে মার নিকট আসিলে তিনি জিজ্ঞাসা করিলেন, এই মেয়ে, আলুটা দুজনে মিলে তুলে এনেছিস না? খেন্তি মার মুখের দিকে একটুখানি চাহিয়া থাকিয়া একবার ভূপতিত মেটে আলুটার দিকে চাহিল, পরে পুনরায় মার মুখের দিকে চাহিল এবং সঙ্গে সঙ্গে ক্ষিপ্র দৃষ্টিতে একবার বাড়ির সম্মুখস্থ বাঁশঝাড়ের দিকেও চাহিয়া লইল। তাহার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল, কিন্তু মুখ দিয়া কথা বাহির হইল না। অন্নপূর্ণা কড়া সুরে বলিলেন, কথা বলছিস না যে বড়? এই মেটে আলু তুই এনেছিস কি না?
খেন্তি বিপন্ন চোখে মার মুখের দিকেই চাহিয়াছিল। উত্তর দিল হ্যাঁ। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিয়া বলিলেন, পাজি, তোমার পিঠে আমি আস্ত কাঠের চেলা ভাঙব তবে ছাড়ব। বরজপোতার বনে গিয়েছ মেটে আলু চুরি করতে? সমত্ত মেয়ে বিয়ের যোগ্যী হয়ে গেছে কোন কালে? সেই এক গলা বিজন বন, তার মধ্যে দিন দুপুরে বাঘ লুকিয়ে থাকে, তার মধ্য থেকে পরের আলু নিয়ে এলো তুলে। যদি গোসাইরা চৌকিদার ডেকে তোমায় ধরিয়ে দেয়, তোমার কোন শ্বশুর এসে তোমায় বাঁচাতো? আমার জোটে খাবো, না জোটে খাবো না, তা বলে পরের জিনিসে হাত? এ মেয়ে নিয়ে আমি কি করব মা? এই কথাগুলির মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে সহায় হরি কিন্তু পরিবারের প্রতি একইভাবেই উদাসীন, এমনকি তিনি তার মেয়েকে সঙ্গে নিয়েও অন্যের বাগান থেকে আলু চুরি করে নিয়ে আসার কাজ করছেন। এখানে একটু অপরিচিত শব্দের মধ্যে আমরা পেলাম সমত্ত মেয়ে, দন্তস্ব ম তয় তয়। এই সমত্ত শব্দের অর্থ হচ্ছে প্রাপ্তবয়স্কা বা বিবাহের উপযুক্তা মেয়ে। আরেকটি শব্দ রয়েছে, তা হলো বিজন বন। বিজন হচ্ছে নির্জন, যেখানে কোনো লোকজন নেই। চলো দেখে নেওয়া যাক গল্পে এর পরের ঘটনা কি। 2-3 দিন পরে একদিন বৈকালে ধুলামাটি মাখা হাতে খেন্তি মাকে আসিয়া বলিল, মা মা দেখবে এসো। অন্নপূর্ণা গিয়া দেখিলেন ভাঙা পাঁচিলের ধারে যে ছোট খোলা জমিতে কতগুলো পাথরকুচি ও কণ্টিকারির জঙ্গল হইয়াছিল, খেন্তি ছোট বোনটিকে লইয়া সেখানে মহা উৎসাহে তরকারির আওলাদ করিবার আয়োজন করিতেছে এবং ভবিষ্যসম্ভাবী নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদূত স্বরূপ বর্তমানে কেবল একটিমাত্র শীর্ণকায় পুঁইশাকের চারা কাপড়ের ফালির গ্রন্থিবন্ধনে বদ্ধ হইয়া ফাঁসি হইয়া যাওয়ার আসামির মতো ঊর্ধ্বমুখে একখণ্ড শুষ্ক কঞ্চির গায়ে ঝুলিয়া রহিয়াছে। ফলমূলাদির অবশিষ্টগুলি আপাতত তাঁর বড় মেয়ের মস্তিষ্কের মধ্যে অবস্থিতি করিতেছে। দিনের আলোয় এখনো বাহির হয় নাই। অন্নপূর্ণা হাসিয়ে বললেন, দূর পাগলি, এখন পুঁই ডাঁটার চারা পোঁতে কখনো? বর্ষাকালে পুঁততে হয়, এখন যে জল না পেয়ে মরে যাবে। খেন্তি বলিল, কেন? আমি রোজ জল ঢালবো। অন্নপূর্ণা বলিলেন, দেখ, হয়তো বেঁচে যেতেও পারে, আজকাল রাতে খুব শিশির হয়। এতক্ষণ পরে আমরা গল্পের যে নামকরণ পুঁই মাচা, সেই পুঁই মাচা তৈরির রহস্যটা আবিষ্কার করতে পারলাম। এই পুঁই মাচা তৈরি করেছে খেন্তি তার নিজে হাতে, এবং অসময়ে হলেও খেন্তি তার প্রাণের স্পর্শ দিয়ে নিজে হাতে জল দিয়ে এই পুঁই শাকগুলিকে লালন করে তুলছে। আমরা এখানে আলোচনার জন্য এই গল্পটির যে পৃষ্ঠাগুলি নিয়েছি সেগুলি মোট 10 পৃষ্ঠা। আমরা সেই 10 পৃষ্ঠার মধ্যে 5 পৃষ্ঠা পড়ে নিয়েছি, অর্থাৎ অর্ধেকটা অংশ পড়া হয়ে গিয়েছে। আমরা আজকে এই গল্প পাঠ এবং আলোচনার বিষয়টি এখানেই শেষ করব। আমরা পরের দিন গল্পের বাকি অংশ পড়ে নেব এবং তারপরে আরেকটি দিনে এই গল্প সম্পর্কে আমরা প্রাসঙ্গিক কিছু তথ্য জেনে নেব, গল্পের সার অংশটি লিখে নেব এবং এই গল্প থেকে যা যা এমসিকিউ প্রশ্ন হতে পারে তার সবগুলিকেই উত্তর সহ জেনে নেব। তাহলে আজকে আমাদের এই আলোচনা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, দেখা হবে পরের দিনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো।